আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। একেবারে সদ্য ব্রেকিং নিউজ থেকে শুরু করে এর পেছনের জটিল চিকিৎসা বিজ্ঞানের এক দারুণ রোমাঞ্চকর যাত্রায় আজ আমরা অংশ নিতে যাচ্ছি। আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে মাল্টিপল বার্থ, অর্থাৎ একসাথে একাধিক শিশুর জন্মগ্রহণের পেছনের বায়োলজি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি আসলে কতটা গভীরে কাজ করে সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। 5,12,000 সংখ্যাটা একটু মাথায় রাখুন। আচ্ছা, প্রাকৃতিকভাবে একসাথে 4 জন শিশুর গর্ভধারণ বা কোয়াড্রুপ্লেট প্রেগন্যান্সির সম্ভাবনা আসলে কতটা? বিশ্বাস করুন আর নাই করুন, প্রতি 5,12,000 প্রেগন্যান্সির মধ্যে মাত্র একবার এমনটা ঘটে। এটা আক্ষরিক অর্থেই মানবদেহের এবং চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল বড় বিস্ময়। আর ঠিক এই বিরল ঘটনাটি সম্প্রতি ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলে। সেখানকার কুমুদিনী হাসপাতালে ডাক্তার ABM আলী হাসানের বক্তব্যটি কিন্তু পরিস্থিতিটা খুব নিখুঁতভাবে তুলে ধরে। একসঙ্গে 4 সন্তান জন্ম নেওয়ায় তাদের বাড়তি সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মানবজীবনের এই অমূল্য আনন্দের খবরের পাশাপাশি এর সাথে জড়িয়ে থাকা একদম তাৎক্ষণিক আর তীব্র কিছু ডাক্তারি চ্যালেঞ্জের কথাই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় এই ঘটনা। তো আজকের এই আয়োজনে আমরা পুরো বিষয়টিকে 5টি ধাপে ভাগ করে বুঝব। 1. বিরল চিকিৎসা বিস্ময়। 2. বহু গর্ভধারণের বিজ্ঞান। 3. উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা ব্যবস্থাপনা। 4. ডেলিভারি ও বেঁচে থাকার ঝুঁকি। এবং সবশেষে 5 নম্বর হল NICU লাইফলাইন। 1 নম্বর ধাপ, একটি বিরল চিকিৎসা বিষয়। টাঙ্গাইলের বিথি আক্তারের ঘটনাটির দিকেই একটু নজর দেয়া যাক। বিয়ের বেশ কয়েক বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হয়, আর ঠিক 10 বছর পর, দীর্ঘ 10 বছরের এক লম্বা বিরতির পর এবার তার কোলে এসেছে এই 4 নবজাতক, 3 জন মেয়ে এবং 1 জন ছেলে। চিকিৎসকদের দক্ষতায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম নিশ্চিত করা সম্ভব হয়েছে, কিন্তু আনন্দের আড়ালে একটা বেশ কঠিন বাস্তবতাও কিন্তু থাকে। জন্মের সময় শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম ছিল, তাই সরাসরি তাদের NICUতে স্থানান্তর করতে হয়। তাছাড়া এই পুরো সময়টায় একজন মা হিসেবে তাকে যে প্রচণ্ড শারীরিক আর মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। 2 নম্বর ধাপ, বহু গর্ভধারণের বিজ্ঞান। এবার একটু পেছনের দিকে ফেরা যাক। আধুনিককালে হাসপাতালগুলো কিভাবে এ ধরনের এত জটিল প্রেগন্যান্সি সামলায়, তার ভিত্তি কিন্তু তৈরি হয়েছিল অনেক আগেই। 1982 সালে কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি যুগান্তকারী গবেষণা এক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। এই গবেষণায় মূলত ট্রিপলেট, কোয়াড্রুপ্লেট এবং কুইন্টুপ্লেঙ্কদের তথ্যগুলো ভীষণ নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়েছিল। আর সেই পরিসংখ্যান থেকে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায়, এই ধরনের প্রেগন্যান্সি আসলে কিভাবে ঘটে। প্রাকৃতিকভাবে একসাথে এতগুলো সন্তান আসার সম্ভাবনা খুবই কম। মূলত ক্লোমিফেন এবং HMG বা HCG এর মতো ফার্টিলিটি ড্রাগ বা ওভিউলেশন ইন্ডিউসিং এজেন্টের ব্যবহারের ফলেই এই একাধিক সন্তান গর্ভধারণের ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। 3 নম্বর ধাপ, উচ্চ ঝুঁকির গর্ভাবস্থা ব্যবস্থাপনা। 1982 সালের সেই গবেষণায় দেখানো প্রোটোকলটি যদি আমরা ধাপে ধাপে দেখি, তাহলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। প্রথম ধাপে গর্ভাবস্থার 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই পেলভিক সোনোগ্রামের মাধ্যমে সঠিক অবস্থাটি শনাক্ত করা হয়। এরপর দ্বিতীয় ধাপ, 26 থেকে 28 সপ্তাহের মধ্যে মাকে বেটামেথাসন এবং ফেনোবারবিটাল নামক বিশেষ ওষুধ প্রয়োগ করা। আর তৃতীয় ধাপে গিয়ে 29 বা 30 সপ্তাহের দিকে সম্পূর্ণ বেড রেস্ট এবং হাসপাতালে ভর্তি হওয়াটা একেবারে নিশ্চিত করা হয়। এই সুনির্দিষ্ট টাইমলাইন বা রুটিনটি কিন্তু মূলত মা ও শিশুর প্রাণ বাঁচানোর মূল চাবিকাঠি। এই ক্লিনিক্যাল ডেটাগুলো আসলে শুধু ডাক্তারি পরিভাষা নয়, এগুলো হচ্ছে একটি জীবন বাঁচানোর একদম নিখুঁত পরিকল্পনা। অপরিণত বা প্রিমেচিউর শিশুদের পৃথিবীতে টিকে থাকার এই যে অবিশ্বাস্য লড়াই, সেখানে এই ফার্মাসিউটিক্যাল হস্তক্ষেপগুলোই আসলে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করে। এক্ষেত্রে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধের কার্যকারিতার পার্থক্য জানাটা খুব দরকার। প্রথমটি হল বেটামেথাসন, যা শিশুর ফুসফুসকে অত্যন্ত দ্রুত পরিপক্ক করতে সাহায্য করে, যেন জন্মের পরপরই শ্বাসকষ্টজনিত সমস্যা বা রেসপিরেটরি ডিস্ট্রেস না হয়। অন্যদিকে ফেনোবারবিটাল মূলত হেপাটিক এনজাইম বা লিভারের কার্যকারিতা বাড়িয়ে নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা কমায়। সহজ কথায়, অপরিণত শিশুর সবচেয়ে দুর্বল 2টি অঙ্গ, ফুসফুস এবং লিভারকে সরাসরি সাপোর্ট দেয় এই লাইফ সেভিং ওষুধগুলো। 4 নম্বর ধাপ, ডেলিভারি এবং বেঁচে থাকার ঝুঁকি। এই ডেলিভারিগুলো এত বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার একদম প্রধান কারণ হল সময়কাল। একটি স্বাভাবিক প্রেগন্যান্সি সাধারণত 40 সপ্তাহের কাছাকাছি হয়, তাই না? কিন্তু ওই গবেষণার তথ্য অনুযায়ী 4 সন্তানের ক্ষেত্রে বা কোয়াড্রুপ্লেট প্রেগন্যান্সির গড় সময়কাল ছিল মাত্র 31.08 সপ্তাহ।
মানে এক্ষেত্রে সময়ের অনেক আগে বা প্রিম্যাচিওর ডেলিভারি হওয়াটা কোনো ব্যতিক্রম বা অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটাই এক প্রকার নিশ্চিত ঘটনা। ডেলিভারির পরপরই শিশুদের শারীরিক অবস্থা কেমন সেটা মাপার জন্য ব্যবহার করা হয় অ্যাপগার স্কোর। গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং ছিল যে যেসব নবজাতক সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নিয়েছে তাদের 1 মিনিটের অ্যাপগার স্কোর নর্মাল ডেলিভারিতে জন্ম নেওয়া শিশুদের তুলনায় পরিসংখ্যানগতভাবে বেশ ভালো ছিল। অর্থাৎ এই ধরনের সেন্সিটিভ কেসে সার্জারিই বেশি নিরাপদ। তবে আগের প্র্যাকটিস আর এখনকার প্র্যাকটিসের মধ্যে একটা বেশ অদ্ভুত পার্থক্য আছে। অবাক করা ব্যাপার হল ১৯৮২ সালের সেই গবেষণায় ৫৮% ডেলিভারি হয়েছিল ভেজাইনাল বা নর্মাল ডেলিভারিতে, আর মাত্র ৪২% হয়েছিল সিজেরিয়ান সেকশনে। অথচ বর্তমান আধুনিক চিকিৎসায় 4 সন্তানের ক্ষেত্রে সিজেরিয়ান ডেলিভারিকেই একমাত্র নিরাপদ উপায় হিসেবে ধরা হয়। মর্টালিটি রেট বা মৃত্যুর হারের দিকে তাকালে আরেকটা দারুণ ব্যাপার চোখে পড়ে। গবেষণায় ওভারঅল মর্টালিটি রেট ছিল ১৪.৮%, কিন্তু ২৮ সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের ডেটা যদি আমরা বাদ দিই তাহলে এই হারটা এক ধাক্কায় নেমে আসে মাত্র ৭.৫%। তার মানে গর্ভাবস্থায় এই ২৮ সপ্তাহের জাদুকরী গণ্ডিটা পার হতে পারাটা মাল্টিপল বার্থের সার্ভাইভাল রেটের ক্ষেত্রে একটি চূড়ান্ত মাইল ফলক। ৫ নম্বর ধাপ, দ্য NICU লাইফলাইন। এখানকার সবচেয়ে জরুরি পয়েন্টটি হল মৃত্যু ঝুঁকির একদম প্রধান কারণটি শনাক্ত করা। গবেষণাপত্রের ডিসকাশন থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বা RDS, সোজা কথায় শ্বাসকষ্টজনিত সমস্যাই ছিল নবজাতকদের সবচেয়ে বড় শত্রু। সেই সময়কার গবেষণায় নবজাতকের 7টি মৃত্যুর মধ্যে 5টি ঘটেছিল শুধু এই একটিমাত্র কারণে। তবে আশার কথা হল গত কয়েক দশকের এই প্রোটোকল ডেভেলপমেন্ট, নিরলস গবেষণা এবং চিকিৎসাবিজ্ঞানের অবিশ্বাস্য অগ্রগতির কারণেই কিন্তু আজ বিথি আক্তারের 4 নবজাতকের মতো বিরল শিশুরা NICUতে বেঁচে থাকার একটা শক্ত লড়াই করার সুযোগ পাচ্ছে। ১৯৮২ সালের সেই নিবিড় চিকিৎসা নির্দেশিকাগুলোই মূলত আজকের এই অত্যাধুনিক ইন্টেন্সিভ কেয়ারের শক্ত ভিত গড়ে দিয়েছে। পরিশেষে একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটি শেষ করতে চাই। চিকিৎসাবিজ্ঞান যেভাবে চরম অপরিণত শিশুদের বাঁচিয়ে রাখার সীমানাকে প্রতিনিয়ত অতিক্রম করে চলেছে, তাতে আগামী প্রজন্মের এই ধরনের বিরল মানবজন্মের ক্ষেত্রে আর কোন নতুন চিকিৎসা পদ্ধতিগুলো ইতিহাস তৈরি করবে বলে আপনাদের মনে হয়? মানবদেহ এবং উন্নত চিকিৎসা বিজ্ঞানের এই সূক্ষ্ম সংযোগস্থলে দাঁড়িয়ে এই প্রশ্নটিই কিন্তু আমাদের ভবিষ্যতের অসীম সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। আজকের এই আয়োজনে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।